আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। 2018 সালে নির্বাচন, আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে নীলনকশা আঁকেন এইচ.টি. ইমাম। জানাবো তত্ত্বাবধায়ক সরকারের তত্ত্বাবধান হবে কিভাবে। বিডিআর হত্যাকাণ্ড অনুমতি পেলে ভারত হাসিনাকে জিজ্ঞাসাবাদ, মেজর জেনারেল ফজলুর রহমান। এবং সর্বশেষ জানাবো দেশে অবশ্যই যৌক্তিক সময় নির্বাচন হবে বলছেন সার্জিস আলম। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। 2018 সালে নির্বাচন, আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে নীলনকশা আঁকেন এইচ.টি. ইমাম। 2018 সালে নির্বাচনের আগে অনুসন্ধান শুরু করেছে আয়কর গোয়েন্দা ইউনিট। জানা গেছে 2018 সালে নির্বাচনের আগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই বিভাগ ওয়ারি একটি জরিপ করে। ওই জরিপে উঠে আসে একাদশ নির্বাচনে 300 আসনের মধ্যে আওয়ামী লীগের মাত্র 22 আসনে জয়ী হতে পারে। জাতীয় পার্টির জয়ের সম্ভাবনা ছিল একটি আসনে, বাকি আসনে বিএনপি ও জামায়াত ইসলামের প্রার্থীর জয়ের সম্ভাবনা রয়েছে। আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে প্রশাসন ও পুলিশকে সঙ্গে নিয়ে নীল নকশা আঁকেন শেখ হাসিনা। রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমাম তাকে সেই সময় সহায়তা করেন। তৎকালীন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমেদ, পুলিশ প্রধান ডক্টর জাভেদ পাটোয়ারি, সচিব কবির বিন আনোয়ার সহ জেলা প্রশাসক ও পুলিশ সুপার হিসেবে কর্মরত কর্মকর্তারা। সূত্র জানায় 2018 সালে নির্বাচনের সময় কর্মরত এসপি ডিসিদের তালিকা ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে। এসব কর্মকর্তার আয়কর ফাইল মাঠ পর্যায়ে কর অফিস থেকে আয়কর গোয়েন্দার পাঠাতে বলা হয়েছে। আয়কর ফাইলে প্রদত্ত সম্পদের তথ্যের সঙ্গে তাদের সামাজিক জীবনযাত্রা মিলিয়ে যে দেখা হবে। অনুসন্ধানের স্বার্থে প্রয়োজনীয় তাদের স্ত্রী, আত্মীয়-স্বজনের ফাইল তলব করা হতে পারে। নাম প্রকাশ না করার শর্তে আয়কর গোয়েন্দা ঊর্ধ্বতন এক কর্মকর্তা যুগান্তরকে বলেন, 2018 সালে নির্বাচনে মাঠ পর্যায়ে ডিসি, এসপি পদে কর্মরত কর্মকর্তাদের আয়কর ফাঁকি, অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির তথ্য নির্ভর একাধিক অভিযোগ সম্প্রতি আয়কর গোয়েন্দা জমা পড়েছে। তাই সে সময় কর্মরত কর্মকর্তাদের আয়কর ফাঁকি অনুসন্ধান করার সিদ্ধান্ত হয়েছে। অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেলে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনকে অনুরোধ জানানো হবে। এই বিষয়ে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী যুগান্তরকে বলেন, শুধু 2018 সালে নির্বাচনের সহায়তাকারী ডিসি, এসপি নয়, গত 15 বছরে আওয়ামী লীগ সরকারে থাকাকালীন যেসব আমলা রাজনীতিবিদ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন তাদের সবার দুর্নীতি, অর্থ পাচার ও কর ফাঁকি অনুসন্ধান করা উচিত। এরা শুধু দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেননি, লুটেরা আওয়ামী লীগের দোসরদের বিদেশে অর্থ পাচারে সহায়তাও করেছেন। শেখ হাসিনার আত্মীয়-স্বজনরা বাজারে টাকার ব্রিটেনের মতো জায়গায় বিনামূল্যে ফ্ল্যাট উপহার গ্রহণের সংবাদ আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। তত্ত্বাবধায়ক সরকারের তত্ত্বাবধান হবে কিভাবে। বাংলাদেশে ফিরে আসছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য গত সেপ্টেম্বরে ডক্টর বদিউল আলম মজুমদারের নেতৃত্বে কমিশন গঠিত এবং অক্টোবরের প্রথম সপ্তাহে অন্য সদস্যদের মনোনয়ন সম্পন্ন হয়েছিল। কমিশন জানুয়ারির মাঝামাঝি তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে পেশ করবে বলে সংবাদ মাধ্যমে জানিয়েছেন। এর আগে গত ডিসেম্বর মাসে সুপ্রিম কোর্টের রায়ে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে। সুতরাং আগামী নির্বাচন আবারও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনেই অনুষ্ঠিত হচ্ছে ধরে নেওয়া যায়। অবশ্যই নির্বাচন ব্যবস্থা সমস্যা সংক্রান্ত কমিশন তত্ত্বাবধায়ক সরকারের নতুন রূপরেখা প্রস্তাব করতেই পারে। সেক্ষেত্রে 1996, 2001, 2006 সালে এই অবস্থা কিভাবে ক্ষমতাসীন দল বা জোটের মারাত্মক ম্যানিপুলেশনের শিকার হয়েছিল সেই ইতিহাস পর্যালোচনা জরুরি। 2007 সালে 1-11 তত্ত্বাবধায়ক সরকার যেভাবে 2 বছর ক্ষমতা দীর্ঘায়িত করেছিল সেটাও পর্যালোচনা করার বাইরে থাকতে পারে না। 1996 সালে বিচারপতি হাবিবুর রহমান নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদে দেখা গিয়েছিল সাংবিধানিকভাবে রাষ্ট্রপতিকে অসীম ক্ষমতার অধিকারী করে ফেলা হয়েছে। এর মারাত্মক কুফল জাতিকে চরম বিপদে ফেলেছিল। তদন্ত দুবার। প্রথম ঘটনায় 2 জন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। অবসর দেওয়া নিয়ে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস ও সেনাবাহিনী প্রধান আবু সালেহ মোহাম্মদ নাসিমের মধ্যে বিরোধ এবং বিদ্রোহের আশঙ্কা দেখা দেয়। জাতির সৌভাগ্যক্রমে বিচারপতি হাবিবুর রহমান প্রজ্ঞা ও
প্রচক্ষণতার মাধ্যমে ওই বিস্ফোরণমূলক পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয়েছিল। দ্বিতীয় ঘটনা 1996 সালের জুনে নির্বাচনী অবাধ ও নিরপেক্ষ হিসেবে দেশ বিদেশে প্রশংসিত হলেও বিএনপি কারচুপির অভিযোগ উত্থাপন করে নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি গিয়েছিল আওয়ামী লীগ। ধারণা করা হয়েছে রাষ্ট্রপতির আমন্ত্রণ পেলে কয়েকটি দলের সমর্থন নিয়ে ছোট সরকার গঠন সম্ভব হবে। কিন্তু নির্বাচনী ফল ঘোষণার এক সপ্তাহ পেরিয়ে গেলেও রাষ্ট্রপতি আওয়ামী লীগকে সরকার গঠনের আমন্ত্রণ না জানানোর ভয়ানক রাজনৈতিক সংকট সৃষ্টি হয়। কয়েকজন বিদেশি রাষ্ট্রদূতের ও সহায়তা উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য সংকটটি শেষ পর্যন্ত কাটিয়ে উঠতে সক্ষম হয়েছিল। 2001 সালে ফেব্রুয়ারি মাসে হজ ব্রত পালন করতে গিয়ে মদিনা নগরীতে অবস্থানকালে তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়াদ পূর্তির 6 মাস আগেই মার্চ মাসে নির্বাচনের ঘোষণা দিয়ে বসেন, কিন্তু দেশে ফিরে সেই ঘোষণা থেকে তিনি পিছিয়ে যান। ধারণা করা হয় মার্চে নির্বাচন দিলে সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি মোস্তফা কামাল আর পরে দিলে সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি লতিফুর রহমান তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবেন। আওয়ামী লীগ দ্বিতীয় জনকেই অধিকতর নিরাপদ বিকল্প মনে করেছিল, কিন্তু দেখা গেল নির্বাচন পিছিয়ে যাওয়ায় বিচারপতি লতিফুর রহমান যখন নিশ্চিত হয়ে গেলেন তিনি পরবর্তী প্রধান উপদেষ্টা, তখন ক্ষমতা গ্রহণের মাসখানেক আগে কথিত হোমওয়ার্ক শুরু করে দেন, যে কারণে শপথ নেওয়ার রাতেই তিনি আওয়ামী লীগের সাজানো মাঠ প্রশাসন রদবদল ও গণবদলির মাধ্যমে তছনছ করে দেন। আওয়ামী লীগ ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে গিয়েছিল ঠিকই, কিন্তু 2001 সালে তত্ত্বাবধায়ক সরকার যেভাবে 1.5 শতাধিক কর্মকর্তাকে বদলি করে, সেটাও লেভেল প্লেইং ফিল্ড প্রতিষ্ঠার অন্তরায় ছিল। কারণ ওই পদগুলোতে যাদের আনা হয়েছিল বেশিরভাগই ছিল বিএনপি জামায়াতপন্থী। আওয়ামী লীগের অভিজ্ঞতা থেকে বিএনপির জামায়াত জোট ঝুঁকি নিতে চায়নি। 2001 থেকে 2006 সাল আমলে প্রথম থেকে সেনাবাহিনী, সিভিল প্রশাসন ও পুলিশ বাহিনীকে রাজনৈতিক আনুগত্য নিশ্চিত করার মনোযোগী হয়। জ্যেষ্ঠতা লঙ্ঘন করে জেনারেল মঈন ইউ আহমেদকে সেনাপ্রধান করা হয়। জিয়া রহমানের মাজার জিয়ারত না করার অপরাধে ডক্টর বদরুদ্দোজা চৌধুরীকে পদত্যাগে বাধ্য এবং আরো অনুগত অধ্যাপক জিয়াউদ্দিন আহমেদকে রাষ্ট্রপতি করা হয়। এ সময় সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়সও 2 বছর বাড়িয়ে 67 বছর নির্ধারণ করা হয়। অভিযোগ রয়েছে বিএনপির প্রাথমিক পর্যায়ের আন্তর্জাতিক সম্পাদক বিচারপতি কে এম হাসানকে 2006 সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করার অঙ্ক কষে এই সিদ্ধান্ত দেওয়া হয়েছিল। এর ফলে আওয়ামী লীগ শুরু করে হাসান বিরোধী আন্দোলন। 2006 সালের 28 অক্টোবর বিচারপতি হাসান প্রধান উপদেষ্টার পদ গ্রহণে তার অসম্মতি জানালে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ বিধান অনুসারে বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরীকে অনুরোধ না জানিয়ে নিজেই তত্ত্বাবধায়ক সরকার প্রধানের দায়িত্ব নেন। পরে তার নানা কর্মকাণ্ডের প্রতিবাদে উপদেষ্টা পরিষদের 4 জন সদস্য পদত্যাগ করেন। এত সত্ত্বেও নতুন 4 জন উপদেষ্টা নিয়ে ইয়াজউদ্দিন 2007 সালে 22 জানুয়ারি একতরফা নির্বাচন অনুষ্ঠানের পথে এগিয়ে যেতে থাকলে দেশ জুড়ে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হয়। 2007 সালের 11 জানুয়ারি সেনাপ্রধান জেনারেল মঈন আহমেদ বঙ্গভবনে গিয়ে জরুরি অবস্থা জারির জন্য রাষ্ট্রপতিকে কার্যত বাধ্য করেন। পরদিন 12 জানুয়ারি ডক্টর ফখরুদ্দিন আহমেদ নেতৃত্বে গঠিত হয় আরেকটি তত্ত্বাবধায়ক সরকার। মিডিয়ার সেটা 111 সরকার নামে পরিচিত। প্রায় দীর্ঘায়িত সময় শাসনের আশঙ্কা থাকলেও রাজনৈতিক দলগুলোর আন্দোলনের মুখে 3 মাসের স্থলে প্রায় 2 বছর ক্ষমতা থেকে 2008 সালের ডিসেম্বর নির্বাচন দিতে বাধ্য হয়েছিল এই তত্ত্বাবধায়ক সরকার। মূল বক্তব্যের প্রয়োজনই 1996, 2001, 2006 সালে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির চাতুর্যপূর্ণ চালপাল্টা চালের কাহিনী বর্ণনা করতে হলো। এটা স্পষ্ট যে প্রতিবারেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ম্যানিপুলেশন করা হয়েছে, এমনকি ওই ব্যবস্থা বাতিল নিয়েও প্রশ্ন ছিল। 2010 সালে সুপ্রিম কোর্ট 3-4 সংখ্যাগরিষ্ঠ বিচারপতিদের রায় ঘোষণা করেন আমি নির্বাচনী তত্ত্বাবধায়ক সরকার অসাংবিধানিক, কিন্তু প্রয়োজনে আরো 2টো নির্বাচন ওই ব্যবস্থায় হতে পারে। কিন্তু সুযোগ বুঝে 2011 সালে সংবিধানের 75 সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই বাতিল করে দেন শেখ হাসিনা। ফলে 2014, 2018, 2024 সালে 3 নির্বাচনী একতরফা নির্বাচনী প্রহসনের পর্যবসিত হয়। 2014-2024 সালে নির্বাচন প্রধান বিরোধী দিনগুলো অংশগ্রহণ করেনি। 2018 সালে নির্বাচনে সব দল সংগঠন করলেও নির্বাচনের আগের রাতেই পুলিশ ও সিভিল প্রশাসন ব্যালটে সিল মেরে বাক্স ভরিয়ে রাখে। পরপর 3টি একতরফা নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র বারবার করে শেখ হাসিনা নিজেই গণঅভ্যুত্থান ডেকে আনেন।
এখন 5 আগস্টের পর পরিবর্তনের পর ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তত্ত্বাবধান যাতে অতীতের অনুরূপ ম্যানিপুলেশনের শিকার না হয় সে ব্যাপারটি নিশ্চিত করতেই হবে। এক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার মেয়াদে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব যদি রাষ্ট্রপতি অধীনে থাকে তাহলে আব্দুর রহমান বিশ্বাস বা ইয়াজউদ্দিন আহমেদের আমলের পুনরাবৃত্তি ঘটতে পারে। আবার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা যাতে ভাগে ভাগে নির্দিষ্ট হয়ে লতিফুর রহমান আমলের ঘটনার পুনরাবৃত্তি না ঘটান সে ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। বড় কথা, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ কোনোভাবেই যেন 90 দিনের বেশি বাড়ানো না যায়। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলো, অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।